শ্রোতা বন্ধুরা, আজকের শুনবেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গল্প ধর্মতলা টু কলেজ স্কোয়ার। গল্পটি পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। ধর্মতলার মোড়ে ট্রামে উঠলাম, চিঠির অফিসে যাইতে হইবে। একটু অগ্রসর হইয়াছি, এমন সময় রব উঠিল, এই বাঁধো বাঁধো লেডি। একদম সে বাধ করকে স্ত্রীলোক উঠতে হয়। ঘুরিয়া দেখিলাম একটি 24-25 বছরের যুবক মন্দগতি ট্রামের পাশে পাশে পা চালাইয়া অগ্রসর হইতেছে। রডটা ধরিবার জন্য ডান হাতটা উঁচু করা, উঠিবার উপক্রম করিতেছে, কিন্তু উপযুক্ত সাহস সঞ্চিত না হওয়ায় একেবারে থামিয়া না যাওয়া পর্যন্ত অপেক্ষা করিতেছে। আমার পাশের বেঞ্চে অত্যন্ত মোটা কাঁচের চশমা পরা একটি প্রবীণ ভদ্রলোক বসিয়াছিলেন। হাত পাঁচেকের পরেই সব ঝাপসা দেখেন বলিয়া বোধ হইল, এবং সেই জন্য হাত পাঁচেকের বাহিরে চারিদিকেই দুর্ঘটনার সম্ভাবনা রহিয়াছে মনে করিয়া খুব সতর্ক একবার পিছন ফিরিয়া দেখিয়া লইয়া একটু রাগতভাবে ড্রাইভারকে বলিলেন, এই ডেড স্টপ করো, লেডি উঠতে হয়, শুনতে হয় নেহি। হাসি পাইল, লেডি বটে। তুলতুলে মেলি ঢঙের চেহারা, ফাঁপা চাদর, সিল্কের পাঞ্জাবি আর লটপটে কাপড়েও অনুরূপ ভাব, সলজ্জ এবং সংকুচিত। এই ট্রাম্প সম্পর্কিত ব্যাপারে লজ্জা সংকোচে যেন আরও লুটাইয়া গিয়াছে। ট্রামটা নিশ্চলভাবে থামিয়া গেলে উঠিয়া কয়েকজনের দিকে চকিতভাবে চাহিয়া দৃষ্টি নত করিল। একটি মেয়ে ট্রামের পিছনের বারান্দাটিতে একটি রড ধরিয়া দাঁড়াইয়াছিল। যুবক উঠিতেই নিম্নস্বরে বলিল, চলো সামনের সিটটায় গিয়ে বসি, খালি আছে। এতক্ষণে ভুলটা বুঝিতে পারিলাম, এই তাহা হইলে লেডি। কালোর উপর বেশ সুশ্রী, একটা টকটকে লাল শাড়ি পরা, পায়ে অল্প একটু উঁচু গোড়ালির জুতা, হাতে একটি খর্বাকৃতি ছাতা। সঙ্গীর অবস্থা একটু লজ্জিত হইয়া পড়িয়াছে, তবু ভাবটা বেশ সপ্রতিভ। দুইজনে একটু অগ্রসর হইল। যুবক বলিল, তুমি এই লেডিস সিটের বসো না, আমি বরং ওখানটায় গিয়ে বসছি। অর্থাৎ গা ঝাড়া দিতে চায় ও। বীরের মধ্যে মেয়েটির সান্নিধ্যে যে কুণ্ঠা, তাহা কোনো মতেই কাটাইয়া উঠিতে পারিতেছে না। মেয়েটি নিশ্চয় তাকে চেনে। বেশ একটু দৃঢ়তার স্বরে বলিল, আচ্ছা এসো তো তুমি। আমার সামনে একটি বেঞ্চ খালি ছিল, সেইটিতে গিয়া দুইজনে বসিল। একটু চুপচাপ গেল। তারপর মেয়েটি মাথা নামাইয়া ধীরে ধীরে বলিল, আমার এমন হাসি পাচ্ছে। যুবক কারণটা যে বুঝে নাই এমন নয়, তবু জড়িত কণ্ঠে প্রশ্ন করিল, কেন? মেয়েটা ঘুরিয়া একবার পিছনে চাহিল। আমি একটা খবরের কাগজ পড়িতেছিলাম, সেটা সঙ্গে সঙ্গেই তুলিয়া ধরিতে আমার মুখ দেখিতে পাইল না। নিজের পড়া লইয়া আছি ভাবিয়া নিশ্চিত স্বরে কহিল, কেন আবার? তোমার কাণ্ড দেখে সবাই লেডি হায় বাতকে, লেডি হায় বাতকে করছে। লেডির সাহস হচ্ছে না যে টপ করে উঠে পড়বেন। আগে ভাগে উঠে পড়ে এমন লজ্জা করছিল আমার। তোমার ঠাট্টা করে সব লেডি বলছে, কি আমায় ইঙ্গিতে টম বয় বলছে, এমন জ্বালায়ও পড়ে মানুষ। একটু তরল হাসি উঠিল। উত্তর হইল, গেলে কেন উঠতেই না থামতেই? অপরাধ হয়েছিল, লেডি সঙ্গিনীকে আগে তুলে দেওয়া উচিত ছিল বটে। আরেকটু হাসি ছলছল করিয়া উঠিল। তারপর, আজকে কেমন আমার অনেক দিন পরে স্কুলের খেলাধুলো, ড্রিল,
স্পিকিংয়ের কথা মনে পড়ে গেল বাপু। অত শত ভাববার আগেই টুপ করে কখন উঠে পড়লাম, আর ট্রামটা তখন মোটে চলতে আরম্ভ করেছে। তবু কি ভাবলে লোকে কে জানে, ভাবুক গে। বয়ে গেল। আহ, সবাই শুনতে পাবে কি করছো সাহেব মেম, আর কি বুঝবে? ফিস ফিস করিয়া প্রশ্ন হইল। আর পিছনে ফিস ফিস করিয়া উত্তর হইল, হিটলার অস্ট্রিয়া দখল করেছে। 2 ইঞ্চি টাইপের বোল্ড হেডলাইন। উনি এখন জার্মানিতে, সেখান থেকে ধর্মতলার কথাবার্তা শোনা যায় না। হাসির ছলছলানি একটু লাগিয়েই আছে। যুবক একবার নিশ্চয় ঘুরিয়া দেখিল, সত্যি কাগজ পড়িতেছে দেখিয়া অনেকটা আশ্বস্ত হইয়া থাকিবে। বলিল, না, শোনা যায় না, বরং। মেয়েটি প্রশ্ন করিল, বরং কি? বলেই ফেল না। কেউ আমাদের আলাপ নিয়ে মাথা ঘামাচ্ছে না, আর ঘামালেও শুনতেই পাবে বড়। পুরনো ট্রামের এই একটা মস্ত সুবিধে, এটার আবার কোথায় কি একটা ঢিলে হয়ে গেছে। বলছিলাম, বরং কাছে সুন্দরী বসে থাকলে হিটলারের বিজয়ের কথাই অতি সামান্য বলে মনে হয়। কালো আবার সুন্দরী, সুন্দরী আবার কালো। এবার তাহার একলার হাসি নয়, 2টি স্বরের মিশ্র হাসি উঠিল, অবশ্য চাপা, যুবকটির বেশি চাপা। একটি নীরব। আবার হিটলারে মনোসংযোগ করিব। প্রশ্ন হইল, আচ্ছা, আমি কাছে রয়েছি বলে তুমি অমন গুটি শুট মেরে রয়েছ কেন? যেন ভয় সারা। আমি প্রথমেই বলছিলাম, তোমার কম্য নয়। ল কলেজের ফার্স্ট বয় হলেই হয় না। বড্ড মরাল ক্যারেজের অভাব তোমার। আমি তো তোমার সঙ্গে রয়েছি বলেই কাউকে গ্রাহ্য করি না, পাশে যখন নিজের। এই সময় ট্রামটা দাঁড়াইয়া পড়ায় বাক্যটা অসমাপ্ত রহিল। আমাদের সামনে এই সময় কয়েকটা সিট খালি হইল। একটি ইংরেজ যুবক আসিয়া একটাতে বসিতে যাইয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইল এবং আমাদের যুবক দম্পতির সামনের সিটে উপবিষ্ট সাহেবটির দিকে চাহিয়া বলিয়া উঠিল, হ্যালো জোন্স, তুমি এখানে? জামালপুর থেকে কবে এলে? জোন্স করমর্দনের জন্য হাত বাড়াইয়া বলিল, পরশু এসেছি। তোমাকে আমার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিই। তোমার ঠিকানা কোনো মতেই জোগাড় করিতে পারলাম না, খবর দিতে পারিনি, মার্জনা করো। আগন্তুক বন্ধুপত্নীর সহিত করমর্দন করিয়া কুশলদি প্রশ্ন করিল। ওদের একেবারে সামনের 2টো সিট, 3 জনের কথাবার্তা জমিয়া উঠিল। ইতিমধ্যে ট্রাম ছাড়িয়া আওয়াজটা বাড়িয়াছে। মেয়েটি প্রশ্ন করিল, আচ্ছা, যাচ্ছ তো আমায় নিয়ে ওভারটুন হলের মিটিংয়ে? ধরো, যদি কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়, এই রকমভাবে ইন্ট্রোডিউস করে দিতে পারবে? যুবকটি শুষ্ক কণ্ঠে বলল, নিশ্চয়। এ আর কি শক্ত? কি বলবে? বলবো। কন্ডাক্টর আসিয়া দাঁড়াইল। আমি মাসিক টিকিট তুলিয়া ধরিলাম। যুবকটির সামনে গিয়া দাঁড়াইল। সঙ্গটা মন্দ লাগিতেছিল না। আমি কাগজের উপর দিয়ে দেখিতে লাগিলাম কত দূরের দৌড়। যুবক একটু ইতস্তত করিল, তাহার পর একটা আট আনি বাহির করিয়া বলিল, শ্যামবাজার। মেয়েটি একটু আশ্চর্য হইয়া বলিল, সে কি, কলেজ স্কোয়ারে নামবে না? যুবক একটু অপ্রতিভভাবে দুর্বল কণ্ঠে বলিল, শ্যামবাজারেই চলো না। বারে, মিটিং কলেজ স্ট্রিটে, ওভারটুন হলে, আর যাবে শ্যামবাজারে? আরও দুর্বল সন্ত্রস্ত কণ্ঠে উত্তর হইল, আহ, আস্তে। কন্ট্রাক্টর একটু অসহিষ্ণুভাবে বলিল, কোথায় দেবো ঠিক করে ফেলুন। মেয়েটির মুখের দিকে চাহিয়া বলিল, কলেজ স্কোয়ার। কাগজের উপর হইতে দেখিলাম মেয়েটি একবার সঙ্গীর দিকে চাহিল। মুখ দেখিতে না পাইলেও বুঝিলাম তাহার অবস্থা তখন অতীব শোচনীয়। মেয়েটি কন্ডাক্টরের দিকে চাহিয়া বলিল, না, শ্যামবাজার। স্বর হঠাৎ গম্ভীর হইয়া গিয়াছে।
ট্রাম তখন মোড় ফিরিয়া ওয়েলিংটন স্ট্রিটে প্রবেশ করিতেছে। টিকিট লওয়ার পর মেয়েটি ঘুরিয়া পার্কের দিকে মুখ করিয়া বসিল। বুঝলাম রসভঙ্গ হইয়াছে, এবার নিঝুমের পালা চলিবে। কাগজগুলো ঠিক করিয়া লইয়া আবার হিটলার অভিযানে মনোনিবেশ করিয়াছি। এমন সময় জার্মানি থেকে শুনিলাম গাঢ় অনুতপ্ত ভাবাকুল স্বরে অনুযোগ হইতেছে। রাগ করেছ? স্বর লক্ষ্য করিয়া বুঝলাম মুখটাও রোষান্বিতার ঘাড়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে। নিতান্ত যদি ঘাড়ে নাই পড়িয়া থাকে। একটু শঙ্কিত হইলাম। ছেলে মানুষের কাণ্ড ট্রামের মধ্যে জ্ঞান হারাইয়া কিছু একটা করিয়া না বসে একটু গলা খাঁকারি দিলাম। কিন্তু আমাকে যাহারা জার্মানি প্রবাসের অপবাদ দিয়াছিল তাহারা নিজেই এখন শুধু অন্য দেশে নয়, একেবারে অন্য লোকে। কোনো ফল হইল না। শুনছ, রাগ হলো নাকি? একটু চুপচাপ। আবার কেন যে শ্যামবাজারের টিকিট করতে চাইছিলাম একবার তো জিজ্ঞেস করলে না? রাগ? বুঝতে পেরেছি, জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ওভারটুন হলেই যদি আবার কারোর কাছে পরিচয় করিয়ে দিতে হয়, সেই ভয়। যে পরিচয় গব্য তাতে ভয়? থামো, খুব গর্ব না, লজ্জা কালো নিয়ে, তাই তুই এড়িয়ে যাচ্ছ। আরও চাপা গদগদ স্বরে উত্তর হইল, আমার কালোর কাছে স্বর পরিবর্তন হইয়াছে, একবার কঠিন বরফের তরলতা তা আসিয়াছে। কেন শ্যামবাজারের টিকিট করা হচ্ছে? ল কলেজের ফার্স্ট বয়, বাঙালি যুবক, সে চলতি ট্রামে উঠিতে না পারুক, কথায় যে বন ভিজাইতে পারিয়াছে, ইহাতে আশান্বিত হইলাম। ওই করিয়াই তো খাইবে। প্র্যাকটিসও হইতেছে জজ সাহেবের চেয়ে কড়া এজলাসেই। আহা, ভালো। যুবক সেই রকম গাঢ় স্বরে বলিল, বলবো? শুনিই না। আজ মিটিং ফিটিং ভালো লাগছে না। ইচ্ছে করছে দুজনে সব থেকে বিচ্ছিন্ন হয়ে আজকের দিনটা কাটাই। কতটুকুই বা পাই তোমার নন্দা? কথাটা নিশ্চয়ই অন্য তরফের মর্ম স্পর্শ করিল। কোনো উত্তর হইল না খানিকক্ষণ। আবার আপিল হইল, কি মত তোমার? আমার আবার আলাদা মত আছে নাকি? তা কোথায় কাটাবে? সিনেমা? সিনেমায় কি পরস্পরকে পাওয়া যায় নদু? এদিকে কায়ার ভিড়, ওদিকে ছায়ার ভিড়, বাস্তবে অবাস্তবে ওখানে অনুভূতিটাকে আধ খেচ্চা করে দেয়। তুমি থাকবে পাশে, অথচ সে কথা ভুলে এক অলিক ছায়ালোকে তোমার পেছনে ঘুরব। যখন নাগাল পাবো না, আমি তোমায় চাইছি, পেয়েছিও, অথচ বিরহী যক্ষের মতো। ট্রাম বউবাজারের মোড়ে দাঁড়াইল, একটু ওঠানামা চলিল, পুরাতনের স্থানে নতুন আসিয়া বসিল। আমি অস্ট্রিয়া অভিযানের আর একটা প্যারাগ্রাফ শেষ করিলাম। সামনে সাহেব দম্পতির পরিত্যক্ত সিটে একটি বৃদ্ধ বাঙালি ভদ্রলোক আসিয়া বসিলেন। মেয়েটি অতি সাধারণ ঔৎসুক্যের কণ্ঠে কতকটা জোরেই যুবককে প্রশ্ন করিল, আচ্ছা, এপ্রিল থেকে শুনছি আমাদের EIR এর টাইম অনেক চেঞ্জ করবে, সত্যি নাকি? অর্থাৎ এই ধরনের কথাই এতক্ষণ হইতেছিল এবং পরেও হইবে। প্রতিবেশী, আমাদের অযথা ঔৎসুক্যের প্রয়োজন নাই। অস্ট্রিয়ার স্বাধীনতার লোভ সুখের না হইলেও আমার কাগজের আড়াল হাসিতে হইল। এরা আমাদের ভাবে কি? অথবা আমরাও বোধহয় এককালে এই করিয়াছি, সবাইকে এই রকমই ভাবিয়াছি। আজ আর মনে নাই। ট্রাম চলিয়া আবার শব্দ আরম্ভ হইল। যুবক আবার নিম্ন কণ্ঠে বলিল, এই ধরো দেশবন্ধু পার্ক, কিংবা আরও দূরের দমদম এয়ারড্রামের দিকে, কিংবা। মেয়েটি উল্লসিত হয়ে উঠিল, বলিল, চলো, সত্যি চলো, দমদমই ভালো। না, আর দ্বিধার কাজ নেই। আস্তে বাবা, ভয়ই সারা। বলছো তো যেতে, কিন্তু উপায় নেই যে। শঙ্কিত কণ্ঠে উত্তর হইল, কেন? ওভারটুন হলের সামনে যতীন আর তিমির দাঁড়িয়ে থাকবে বলেছে, তোমাকে অভ্যর্থনা করবে। একটু চুপচাপ গেল। এদিকে অভ্যর্থনা, ওদিকে দমদমা। তাহার পর মেয়েটি মীমাংসা স্বরে বলিল, না,
দমদমা যেতেই হবে কোনো রকমে। একটু আবদারের সুরে উত্তর হইল, আমি কিছু শুনবো না, আমার মিটিং ফিটিং একেবারে ভালো লাগছে না। বিয়ের আগে ওসব করে বেড়ানো শোভা পেত, আর এখন এখন দমদমায় গিয়ে উঠে বেড়ানো। ঠাট্টা রাখো। বুঝলাম মুখ আবার অন্যদিকে ফিরিয়াছে। বিমুখভাবে উত্তর হইল, বাবা মা ভাগলপুর থেকে ফিরলেই বলবো তারা নেই দেখে আমার ভুজং ভাজং দিয়ে মিটিংয়ে একবার লোকের মধ্য নিয়ে গিয়ে। স্ত্রী চরিত্র, ভদ্র সন্তানকে তো বড়ই ফাপড়ে ফেলিল মেয়েটা। কিন্তু আমার হাতে তো কোনো রকম উপায় ছিল না। থাকিলেই বা ট্রামের এই ক্ষণরচিত অন্তঃপুরে প্রবেশের পথ কোথায়? অধিকারী বা কি? চুপ করিয়া বসিয়া ঘটনা কিভাবে বিকশিত হয় তাহারই অপেক্ষা করিতে লাগিলাম। শানু, ওই যুবক ওই মেয়েটিকেই ডাকিল। এরই মধ্যে নন্দা, নদু, শুনু, আবার এই শানু, টুকরা এই পাপড়িগুলোর পুষ্প কি সুনন্দা? যাই হোক, বড় বেদনা বোধ হইতেছিল। নামের প্রতি অক্ষরের মধ্যে যে এতটা মধু পাইয়াছে, তাহা এই বঞ্চনা। কোনো উত্তর নাই। প্রশ্ন হইল, কিন্তু এ অবস্থায় করাই বা যায় কি বলো না? যা বলবে তাই করা যাবে না হয়। সংক্ষিপ্ত উত্তর হইল, দমদমা। কিন্তু কি করে হবে? তারা পথ আগলে রয়েছে যে। এ পথ ছেড়ে দাও, ঘুরে বউবাজার দিয়ে। একটু থামিয়া আবার করুণ কণ্ঠে, কিন্তু কন্ট্রাক্টরটা জানে আমরা শ্যামবাজারের টিকিট করেছি। পাশের সব ভদ্রলোকেরাও দেখেছে শ্যামবাজারের টিকিট করতে। কি ভাববে বলো তো? উঠলেই কন্ট্রাক্টর বলবে শ্যামবাজার এখানে নয় বাবু, আর গাড়ি শুদ্ধ লোক শ্যামবাজার কোথায় তা বলবার জন্যে হামলে পড়বে। সঙ্গে মেয়ে ছেলে দেখলে উপকার করবার জন্য কী রকম হন্যে হয়ে ওঠে সব দেখুনি তো। সেই সংকোচ পীড়িতা বীরাময়ী লেডি। এই আপিল উপরোধের পর আবার একটু সংক্ষিপ্ত উত্তর হইল, কন্ট্রাক্টরকেই খুশি করো তাহলে। যুবক বিপন্নভাবে একবার এদিক ওদিক চাহিল, অস্ফুট স্বরে বলিল, কি যে করি? মেডিকেল কলেজ এসে পড়ল এদিকে। আমিও উদ্বিগ্ন হইয়া পড়িতেছিলাম। আদ্যপান্ত শুনিয়া উদ্বিগ্ন না হইয়া গতি ছিল না। আহা, আর বোধ হয় 2 মিনিট, তাহার পরেই সংসারের ভাণ্ডার থেকে অতি কষ্টে অপহৃত এই কয়টা ঘণ্টা একেবারে নিষ্ফল হইয়া যাইবে। ওদের ওভারটুন হলে আর মন নাই। যুবকের বোধ হয় সংকোচ, কিন্তু তাহার সঙ্গিনীর মন যে সত্যিই মুক্তপক্ষ হইয়া উধাও হইয়াছে তাহাতে আর সন্দেহ নাই। বাড়ির তুলনায় ওভারটুন ছিল মুক্তি, কিন্তু দমদমার কাছে তাহাই হইয়া পড়িয়াছে পিঞ্জর। 2টি মিনিট, ওদের আজকের দিনের চরম কথাটি এরই মধ্যে। কোনো উপায় নাই। এই সময় সামনে একটা রেসকে বাঁচাইতে ট্রামের হঠাৎ ব্রেক দেওয়ায় সবাই যেন হোঁচট খাইয়া সামনে ঝুঁকিয়া পড়িলাম। আমি কাগজ শুদ্ধ যুবকটির বেঞ্চের পিঠে গিয়ে পড়িলাম। নিজেকে সামলাইতে হাতের কাগজটা তাহার পাশে ছিটকাইয়া পড়িল। যুবক উঠিয়া বসিয়া কাগজটা আমার হাতে তুলিয়া দিল। একটু যেন সন্দেহের সহিত আমার চোখের দিকে একবার চকিত দৃষ্টি হানিল। আমি কাগজটা লইয়া সহজভাবে বলিলাম, থ্যাঙ্কস। আবার না পড়া শুরু হইল। ট্রাম আবার চলিতে আরম্ভ করিল। যুবক কতটা নিজের মনে, কতটা সঙ্গিনীকে শুনাইয়া বলিল, যদি একটা খবরের কাগজও হাতে থাকত তাহলেও। মেয়েটি গ্রীবা ঘুরাইয়া প্রশ্ন করিল, কি হতো তাহলে? তাহলে ওই জায়গাটুকু ওভারটুনের সামনে দুজনে আড়াল হয়ে বসতাম, কাগজের আড়াল দিয়ে। ওরা তো আর ট্রামের উঠে দেখতে আসতো না। মনে হইল যেন স্বামী গরবিনী প্রশংসা দীপ্ত নেত্র তুলিয়া চাহিল। এটা আমার নিছক কল্পনা হইতে পারে, কিন্তু এর পরের নীরবতাটুকুতে যেন এই ছবি ফুটিয়া উঠিল। অন্তত সে যে ঘুরিয়া বসিয়াছে তাহাতে আর সন্দেহ রহিল না আমার। একটু পরে শুনিলাম, খবরের কাগজ তো রয়েছে, কই
পেছনে। ধ্যাত, যাওয়া যাবে। মেয়েটি ঘেঁষিয়ে আসিল, আরও নিম্ন কণ্ঠে বলিল, এক উপায় ঠাউরেছি, কিন্তু তুমি যা মেয়ে মুখ। আমি শুনিয়ে শুনিয়ে তোমায় জিজ্ঞাসা করি, কোয়ারেশন মিনিস্ট্রি ফর্ম করবার কি হলো বলতে পারো? তুমি বলবে না, আজকের কাগজটা মোটেই পড়া হয়নি, অথচ ভয়ানক আগ্রহ জেগে রয়েছে। তাহলেই ভদ্রলোক ভদ্রতা করে কোনো না কোনো একটা কাগজটা একবার বাড়িয়ে দেবেন। অর্ধেক পরে অমৃত বাজারটা যদি না ফেলে আসতে তাড়াতাড়ি, তাহলে আমি শুরু করেছি। প্রকাশ্য কণ্ঠে। আচ্ছা কোয়ালি। যুবক একরকম শিহরিয়া উঠিয়া তাহার বাম হাতটা চাপিয়া ধরিল। চাপা ত্রস্ত স্বরে বলিল, না 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 নদু, ছি। আবার সেই লেডি। ট্রাম কলেজ স্কোয়ারের সামনে আসিয়া দাঁড়াইল। কি নীরব অসহায় উদ্বেগ! আমিও নিশ্চিন্ত ছিলাম না। মাথায় একটি মতলবও আসিয়াছে, কিন্তু দারুণ দ্বিধায় মনস্থির করিয়া উঠিতে পারিতেছিলাম না। আর কিন্তু সময় নাই। এর পরের স্টপেজ একেবারে ওভারটুন হলের সামনে। আমি কাগজটা ছিটে রাখিয়া দিয়া বেশ জানান দিয়া সারস্বরে উঠিয়া পড়িলাম। দরজার দিকে পা বাড়াইতে একটি মারোয়ারি ভদ্রলোক বলিলেন, বাবুজি, আপনার অখবার পড়ে রইল যে। আমি ঘুরিয়া দেখিলাম পলক মাত্রের দ্বিধা। তাহার পরে বিমূঢ় দৃষ্টি যুবকটিকে দেখাইয়া ভদ্রলোকটিকে বলিলাম, না, কাগজটা ওর, পড়তে দিয়েছিলাম। ফল কি হইল? আর ফিরিয়া না দেখিয়া তাড়াতাড়ি নামিয়া পড়িলাম। সবাই ভালো থাকুন।